একটু ইতস্ত করে তারপর বললেন, এখন থেকে রাতের বেলা তোর ঘর থেকে বের হওয়ার দরকার নেই। তোর যা লাগবে পানি খাবার আমরা এনে দেব। তুই অকারণে বাইরে যাবি না, বুঝেছিস? আফসানা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর শান্ত গলায় বলে, মা, আমি কি ঠিক নেই নাকি? আমাকে নিয়ে তোমরা এমন করে ভাবছো কেন? তার চোখে কোনো ভয় নেই, শুধু প্রশ্ন। মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। না রে মা, তুই ঠিক আছিস। আমি শুধু সাবধান থাকতে চাই। মা তো বুঝিসই। আফসানা হালকা হাসে। আচ্ছা মা, আমি তোমার কথা রাখবো। মা উঠে যায়। দরজার কাছে দাঁড়িয়ে উর্মির সঙ্গে চোখাচোখি হয়। দুজনেই কিছু না বলে শুধু নিঃশ্বাস ছাড়ে। ঘরের ভেতর আফসানা আবার বাইরের দিকে মন দেয়, কিন্তু তার চোখের পাতা নিচে গভীরে কোথাও সেই বিকেলের রাগটা এখনো কমেনি। পড়া শেষ করে আফসানার খাতা বই গুছিয়ে রাখে। ঘরের ভেতর বাটিটা নরম আলোয় ছাড়াচ্ছে। বাইরে ঝিঝি পোকা ডাকছে। উর্মি ডেকে ওঠে, আফসানা, খেতে আসো। তিনজন একসাথে মাটিতে বিছিয়ে রাখা পাটিতে বসে। ভাত, ডাল আর সামান্য সবজি, সাধারণ রাতের খাবার। কিছুক্ষণ চুপচাপ খাওয়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। হঠাৎ আফসানা ভাত মাখাতে মাখাতেই বলে, আচ্ছা মা, তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করো কেন? আমি তো ঠিকই আছি। মা থমকে যায়, মেয়ের দিকে তাকিয়ে ধীরে বলে, আমি তো তোর মা রে। মা হলে কি আর চিন্তা না করে থাকা যায়? উর্মি তখন নরম কিন্তু দৃঢ় কথায় বলে, আফসানা, গত রাতে তোমার সাথে যে ঘটেছে সেটা স্বাভাবিক কিছু না। আমরা কেউ তোমার খারাপ চাই না। আর আম্মা যা বলেছেন সেটা মানলে আমাদের সবার মনটা একটু শান্ত থাকবে। আফসানা চুপ করে থাকে। কিছুক্ষণ পর মাথা নেড়ে বলে, আচ্ছা ভাবি, আমি বুঝেছি। মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। খাবার শেষ হলো। উর্মির থালা গুছিয়ে নেয়। আফসানা উঠে দাঁড়িয়ে বলে, আমি আমার রুমে যাচ্ছি। যাও মা। বলে মা। আফসানা নিজের ঘরে ঢুকিয়ে দরজা লাগায়। পাশের ঘরে হওয়া মার মনে মনে ভাবে, এত কাছে আছে, কিছু হলে বুঝতে পারবো। কিন্তু শুয়ে পড়ার সময়ও তার বুকের ভেতরটা ভারী লাগে। চোখ বন্ধ হলেই ভেসে ওঠে সেই তান্ত্রিকের কথা, ওই জিনিসটা যে কোনো সময় ফিরে আসতে পারে। মার পাশে ফিরে শুয়ে দোয়া করতে থাকে। বাইরে রাত আরো গাঢ় হয়, আর পাশের ঘরে অন্ধকারের ভেতর আফসানা চুপচাপ উপরের দিকে তাকিয়ে থাকে। তার চোখে ঘুম নেই। রাত অনেক গভীর হলে একসময় আফসানার চোখ দুটো বন্ধ হয়ে আসে। ক্লান্ত শরীরটা ঘুমের কাছে হার মানে। হঠাৎ ঘুম ভেঙে যায়। আফসানা চোখ মেলে তাকায়। ঘটার নিস্তব্ধ। দেওয়ালে ঝোলানো ঘড়ির কাঁটায় ধীরে ধীরে নড়ছে। রাত 2টা বাজে। তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। সে উঠে বসে। এক মুহূর্তের জন্য মায়ের কথাগুলো মনে পড়ে যায়। রাতের বেলা বের হবি না। আফসানা লাইট জ্বালায়। টেবিলের ওপর রাখা টর্চ লাইটটা হাতে নেয়। দরজার সামনে দাঁড়িয়ে দ্বিধায় পড়ে যায়। মাকে ডাকবো না? উনি গভীর ঘুমিয়ে আছেন। অকারণে জাগানো ঠিক হবে না। নিজেকেই বুঝ দেয় কিছু হবে না। ওয়াশরুমটাতে তো পাশেই। সে আর ভাবনা না বাড়িয়ে দরজা খুলে বাইরে বের হয়। টর্চ লাইটের আলো সরু দাগের মতো উঠোনে পড়ে। বাড়ির আশেপাশে, একপাশে ওয়াশরুম, চারপাশে অন্ধকার, নিস্তব্ধতা যেন কানে বাজে। আফসানা ধীরে ধীরে এগোয়। হঠাৎ তার কাছে মনে হয় পেছনে কেউ আছে, খুব কাছেই। তার বুক ধড় করে ওঠে। ভয়ে তার শ্বাস আটকে আসে। সে থমকে দাঁড়িয়ে পেছনে ঘুরে তাকায়। টর্চ লাইট আলো ছুঁড়ে যায় অন্ধকারে, কিন্তু সেখানে কেউ নেই। ভ্রম, নিশ্চয় ভ্রম, নিজেকে বোঝায় সে। আবার হাঁটা শুরু করে। ঠিক তখনই হুইস, একটা বরফ ঠান্ডা হাওয়া পাশ দিয়ে বয়ে যায়। একই সাথে কালো ছায়ার মতো কিছু একটা অস্বাভাবিক দ্রুত গতিতে এসে তার গায়ের সাথে মিশে যায়।
আফসানা কিছু দেখতে পায় না, কিন্তু তার শরীর কেঁপে ওঠে। মেরুদণ্ড বয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। সে থমকে দাঁড়ায় না, ভয়ে আর কিছুই না ভেবে সোজা ঘরের দিকে দৌড়ে যায়। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই তার মুখ দিয়ে বেরিয়ে আসে বিড়বিড়িত হাসি, হা হা হা। হাসিটা কেমন যেন ভারী কর্কশ। এরপর চিৎকার, আহ আহ আহা। ঘরের ভেতরে শব্দ প্রতিধ্বনিত হয়। বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। মা আক্তাকে উঠে বিছানা ছাড়েন। উর্মিও দৌড়ে আসেন। দরজা খুলতে তারা যা দেখে, রক্ত যেন জমে যায় শিরায়। আফসানা ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে, চোখ দুটো বড় বড়, দৃষ্টি ফাঁকা, মুখে সেই ভয়ঙ্কর হাসি। একদম ঠিক সেই দিনের মতো, যেই দিন প্রথমবার টিউবওয়েল থেকে পানির এক রান্নাঘরে এমন হয়েছিল। তার মা কাঁপা গলায় চিৎকার করে ওঠে, আল্লাহ! সর্বনাশ! তিনি কান্নায় ভেঙে পড়ে। যেটা ভয় পেয়েছিল সেটাই হলো। মায়ের কান্নায় ঘরটা ভারী হয়ে ওঠে। তিনি ছুটে গিয়ে আফসানাকে জড়িয়ে ধরে। মা, মা মারে, তোর কি হয়ে গেল? কত করে বলেছিলাম রাতে একা বাইরে যাস না, তুই কেন আমার কথা শুনলি না মা? আফসানা তখন অস্বাভাবিকভাবে হাসছে। মায়ের গায়ের ঝাঁকুনি লাগে, সে নিজেকে ছাড়িয়ে নিতে চায়। উর্মি কাঁপা গলায় কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেয়, আম্মা, সময় নষ্ট করবেন না, এখনই পাশের বাড়ির তান্ত্রিককে খবর দেন। আর দেরি করলে পরিস্থিতি আরও খারাপ হবে। কাঁদতে কাঁদতে আফসানার মা লোক পাঠায়। অল্প সময়ের মধ্যে তান্ত্রিক এসে পৌঁছায়। ঘরে ঢুকে সে থমকে যায়। একবার আফসানার দিকে আর একবার চারপাশে তাকায়। গম্ভীর কণ্ঠে বলে, আমি আগেই বলেছিলাম আপনার মাইয়ার ওপর ওই খারাপ জিনিসটা আবার নজর দিছে। এই কথা শুনে আফসানার মা ভেঙে পড়ে। হায় আল্লাহ! এখন কি উপায় কি? যেভাবে হোক আপনি আমার মাইয়াটাকে সুস্থ করে দেন। আমি আর কিছুই চাই না। তান্ত্রিক দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। আমি শুধু চেষ্টা করতে পারি। সে তার ঝোলা খুলে কয়েকটা তাবিজ বের করে। কিছু আয়াত পড়তে থাকে, কণ্ঠ ভারী, ধীর। তারপর আফসানা মাথা আর বুকে ফু দেয়। আফসানা কেঁপে ওঠে। তার হাসি ধীরে ধীরে থেমে যায়। চোখের দৃষ্টি নরম হয়ে আসে। একসময় সে ঢলে পড়ে মায়ের কোলে। ঘরের নিস্তব্ধতা নেমে আসে। কিছুক্ষণ পর আফসানার চোখ মেলে তাকায়। মা! এই এই একটা ডাকেই মা তাকে শক্ত করে জড়িয়ে ধরেন। আল্লাহ, আল্লাহ, আমার মাইয়া! তান্ত্রিক তখন কঠিন গলায় বলেন, এখন শোনেন, আপনারা মাইয়াকে ভালো ও নিরাপদ রাখতে চাইলে যত দ্রুত সম্ভব মেয়েটাকে বিয়ে দিতে হবে। এই কথা শুনে মা আক্তাকে ওঠে। কি বললেন আপনি? আমি তো আমার মেয়েকে আরও পড়াতে চাই। এখন বিয়ে দিলে আমাদের স্বপ্ন সব শেষ হয়ে যাবে। তান্ত্রিক দৃঢ়ভাবে মাথা নেড়ে বলে, আমি বুঝি আপনার কষ্ট, কিন্তু ওই খারাপ জিনিসটা তখনই পুরোপুরি সরে যাবেন যখন আপনার মাইয়ার বিয়ে হবে। দেরি করলে বিপদ আরও বড় হবে। ঘরের ভেতর নিস্তব্ধতা, মায়ের চোখের জল, বুক ভরা দ্বন্দ্ব, একদিকে মেয়ের ভবিষ্যৎ আর একদিকে মেয়ের প্রাণ। তান্ত্রিক আর কথা বাড়ায় না। গম্ভীর মুখে শেষবারের মতো বলে যায়, যত যা তাড়াতাড়ি পারেন আপনার মেয়েকে বিয়ে ব্যবস্থা করেন। দেরি ভালো না। এই কথা বলেই সে উঠে দাঁড়িয়ে ঘর ছেড়ে চলে যায়। তার চলে যাওয়ার শব্দ মিলিয়ে যেতে আফসানার মা যেন ভেঙে পড়েন। তিনি বসে পড়েন, দুই হাতের মুখ ঢেকে কাঁদতে থাকেন। আল্লাহ, আমি কি করব এখন? আমার মাইয়াটা তো ভালোই ছিল, হঠাৎ এমন কি হয়ে গেল? ঠিক তখন উর্মি এগিয়ে আসে। সে মায়ের পাশে বসে তার কাঁধে হাত রাখে। আম্মু, আপনি ভেঙে পড়বেন না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মা হঠাৎ উর্মিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। দেখো বউ, আমার মেয়েটা তো কিছুদিন আগেও হাসি মুখে ছিল। আমি বুঝতে পারছি না কোথায় ভুল হলো।
উর্মির চোখও জল চোখে আসে। আম্মা, আমরা তাড়াহুড়া করে কিছু করব না, আগে আফসানাকে আরেকজন ভালো বড় তান্ত্রিক দেখাবো, সব ঠিক দেখে তারপর সিদ্ধান্ত নেব। ঠিক আছে মা, ধীরে ধীরে শান্ত হন, ঘরের পরিবেশ একটু স্বাভাবিক হয়। সেই রাতটা তারা তিনজনেই আফসানার পাশে বসে কাটায়। কেউ ঘুমায় না ঠিক মতো, আফসানা মাঝে মধ্যে চোখ খুলে তাকায় আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালটা আশ্চর্যভাবে শান্ত। আফসানা উঠে স্বাভাবিকভাবে কথা বলে, নাস্তা করে, মুখে ক্লান্তি আছে কিন্তু কোনো অস্বাভাবিক নেই। এই সুযোগে উর্মি সব কথা বলে ফেলে আফসানার ভাই আরিয়ানকে। সব শোনার পর আরিয়ান চলে চটে যায়। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আফসানা এখনো পড়াশোনা করছে, এখনই বিয়ে নিয়ে কথা আসে কিভাবে? উর্মি শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, আরিয়ান, আমরা নিজেরা এসব ভাবিনি, তান্ত্রিক বলেছে তোমার বোনের উপর বিপদ আছে। আরিয়ান রেগে উঠে দাঁড়ায়। তাই বলে একটা তান্ত্রিকের কথায় এত বড় সিদ্ধান্ত? এসব কুসংস্কারে আমি বিশ্বাস করি না। সে আরো শক্ত গলায় বলে, আফসানা পড়াশোনা করবে, পড়াশোনা শেষ করে তারপর বিয়ে, এটা চূড়ান্ত। উর্মি একটু এগিয়ে এসে আরিয়ানের দিকে তাকায়, গলা শান্ত কিন্তু ভেতরে জমে থাকা ভয় স্পষ্ট। আরিয়ান, তুমি তো সারাদিন বাহিরে থাকো, তাই আফসানার সাথে কি ঘটে যাচ্ছে সেটা হয়তো পুরোটা জানো না। গত রাত থেকে অদ্ভুত আচরণ করছে, অকারণে হাসছে, চোখের দৃষ্টি বদলে যাচ্ছে। আরিয়ান ভ্রু কুঁচকে তাকায়। অদ্ভুত মানে কি? উর্মি ধীরে ধীরে সব বলে। গতকাল ঢেকির কাছ থেকে ফিরে এসে হঠাৎ ওর হাসি, সেই ভয়ঙ্কর হাসি। আমরা ভয় পেয়ে তান্ত্রিক ডেকেছিলাম। তান্ত্রিক নিজেই বলেছে আফসানার রাতে ঘরে থাকবে, একা কোথাও যেতে পারবে না। আজ রাতেও ওর আবার অদ্ভুতভাবে চুপচাপ বসেছিল, হঠাৎ হঠাৎ ফাঁকা চোখে তাকাচ্ছিল। আরিয়ান বিরক্ত হয়ে বলে, আবার সেই তান্ত্রিক, ঘুরে ফিরে সেই এক কথা। আমরা কি সত্যি মনে করো আফসানাকে কোনো জিন ভূত ধরেছে? উর্মি একটু থেমে বলে, আমি নিজে কিছু বলতে চাই না, কিন্তু তান্ত্রিক তো তাই বলেছে। এই কথা শুনেই আরিয়ান রেগে যায়। আরে রাখো তান্ত্রিক কথা। আর যে এই বাড়িতে স্থিতিমানার মধ্যে কোনো তান্ত্রিককে না দেখি, সে গলা চড়িয়ে বলে, আমি এসব কুসংস্কার বিশ্বাস করি না, কোনোদিনও করিনি। একজন স্কুলে পড়ুয়া মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভয় দেখিয়ে খেলবে, এটা আমি মেনে নিব না। এই কথা বলেই সে ঘর থেকে বেরিয়ে যায়। ঘরের ভেতর আবার চাপা নীরবতা নেমে আসে। একদিকে আফসানার যথারীতি প্রস্তাব হয়, স্কুলের ইউনিফর্ম পরে, চুল বেঁধে, কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হয়ে স্কুলের উদ্দেশ্য। মুখ স্বাভাবিক হাসি, কিন্তু চোখের ভেতর একটা অদ্ভুত ক্লান্তি। রাস্তায় গিয়ে সে তার দুই বান্ধবী মুক্তা আর শেফালির সাথে দেখা করে। তিনজন একসাথে গল্প করতে করতে স্কুলের পথে হাঁটে। কি রে আফসানা, আজ তুই একটু চুপচাপ কেন? মুক্তা জিজ্ঞেস করে। আফসানা হালকা হেসে বলে, কিছু না, কাল রাতে ঠিকমতো ঘুম হয় নাই। শেফালি কৌতূহলী দৃষ্টিতে আফসানার দিকে তাকায়। কিন্তু ঘুম হয় নাই কেন? শরীর খারাপ ছিল নাকি? আফসানা একটু থেমে হাঁটে, তারপর ধীরে বলে, আমি নাকি রাতে অদ্ভুত আচরণ করছিলাম। এই কথা শুনে মুক্তা আর শেফালি দুজনেই থমকে যায়। অদ্ভুত আচরণ মানে? মুক্তার ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। আফসানা চোখ নামিয়ে নেয়। মা আর ভাবি বলেছেন আমি নাকি রাতে ওয়াশরুমে গিয়েছিলাম, তারপর ঘরে ফিরে অদ্ভুতভাবে হাসছিলাম, চিৎকার করছিলাম। আমার আচরণ নাকি একদম বদলে গিয়েছিল। শেফালির চোখ বড় হয়ে যায়। কি বলিস এসব? আফসানা গলায় স্বর আরো নিচু করে। হ্যাঁ, ইদানিং আমার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। যখন ঘটনাগুলো ঘটে তখন আমি নিজের মধ্যে থাকি না, পরে আশেপাশে মানুষদের কাছ থেকে সব জানতে পারি। মুক্তা আর শেফালি
একে অপরের দিকে তাকায়। তাদের মুখে স্পষ্ট অবাক ভাব। মুক্তা ধীরে বলে, তাহলে তাহলে কি তোমার মা বাবা তান্ত্রিক ডাকেনি? আফসানার মাথা নেড়ে বলে, ডেকেছিল। 2 দিন তান্ত্রিক এসেছিল। শেফালি আগ্রহ চাপাতে না পেরে জিজ্ঞেস করে, তান্ত্রিক কি বলেছে? এই প্রশ্নে আফসানার মুখটা আরো মলিন হয়ে যায়। সে হাঁটতে হাঁটতে বলে, তান্ত্রিক যা বলেছে তাতে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। মুক্তা থেমে দাঁড়িয়ে অবাক গলায় বলে, কি বলেছে সে? কিছুক্ষণ চুপ থেকে আফসানা ধীরে বলে, সে বলেছে আমাকে নাকি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে। এই কথা শুনে মুক্তা আর শেফালির মুখ একসাথে ভারী হয়ে যায়। শেফালি প্রায় রাগী স্বরে বলে, এটা কথা? তুই তো এখনো স্কুল পড়িস। মুক্তার মাথা নেড়ে বলে, হাঁ রে, তোর সাথে যদি এমন কিছু হয় তাহলে বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। এটা কি কোনো সমাধান? শেফালি দৃঢ়ভাবে বলে, এটা মানি না আফসানা, একদম না। ভয় দেখিয়ে তোর ভবিষ্যৎ নষ্ট করতে চাচ্ছে। আফসানা কিছু বলে না। সে শুধু সামনে তাকিয়ে হাঁটতে থাকে। স্কুলের গেটে তখন আর খুব দূরে নয়, কিন্তু তার মনে হয় এই গেটের ভিতর ঢুকলেও তার জীবনের সামনে যে অজানা অন্ধকার খুলে গেছে, সেটা আজ সহজেই বন্ধ হওয়ার নয়। স্কুলের গেট পেরিয়ে 3জন একসাথে ভেতরে ঢোকে। ক্লাসগুলো কাটে অন্য দিনের মতোই, খাতা, বোর্ড, শিক্ষকের কথা। কিন্তু আফসানার মনটা আজ বইয়ের পাতায় বসে না। বারবার সকালবেলার কথাগুলো মনে পড়ে যায়। বিয়ের কথা, তান্ত্রিকের কথা, অজানা ভয়। শেষ ঘন্টার বেলায় পড়তে ছুটি। 3জন ব্যাগ কাঁধে নিয়ে আবার একসাথে বাড়ির পথে রওনা দেয়। শীতের বিকেলে রাস্তার পরিচিত, তবু আজ কেমন চাপা অস্তিত্ব, অস্বাভাবিক ভাবছে বাতাসে। হঠাৎ সামনে মরে গিয়ে তারা থেমে যায়। তাদের সামনে ওই ছেলেগুলো, প্রায় প্রতিদিন যাদের সামনে পড়তে হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করে, কটূক্তি ছুড়ে দেয়। আজও ব্যতিক্রম না। এই যে আফসানা, আজ এত চুপ কেন? স্কুলে কি নতুন বর খুঁজেছিস নাকি? কথাগুলো কানে যেতেই আফসানার বুকের ভেতরটা জ্বলে ওঠে। গতকাল মতোই আজও তার মাথার ভেতর রাগটা গিজগিজ করে ওঠে। সে হঠাৎ থেমে যায়, চোখ বড় বড় করে ছেলেগুলোর দিকে তাকায়। এই দৃষ্টিটায় যেন আগুন। 2টো ছেলের সামনে এগিয়ে আসে। একজন ঠোঁট বাঁকিয়ে বলে, কি রে, এভাবে চোখ বড় করে তাকিয়ে আসিস কেন? আমাদের কি গিলে খাবি নাকি? আরেকজন হেসে বলে, কি রে, আজ তো দেখি খুব সাহস বেড়ে গেছে তোর। মুক্তা তাকে উঠে আফসানার হাত ধরে, চল আফসানা, চল, এবারের মধ্যে যাবি না। শেফালিও টান দেয়, প্লিজ চল এখান থেকে। কিন্তু আফসানা যায় না। সে স্থির দাঁড়িয়ে থাকে। তার চোখ এখনো ছেলেগুলোর দিকে আটকে আছে, নির্বিকার, অদ্ভুত, যেন অন্য কোথাও তাকিয়ে আছে সে। মুখে কোনো কথা নেই, কিন্তু চোখের ভেতর কেমন এক অচেনা কঠোরতা। ছেলেগুলো আরো কাছে আসে। কি হলো, কথা বলতে পারছিস না? ভূতে ধরেছে নাকি? বলে হে হে করে হাসে। হাসির শব্দগুলো আফসানার কানে ঢুকে কেমন বিকৃত হয়ে যায়। মুক্তা আর শেফালি আবার টান দেয়, আফসানা চল, প্লিজ। কিন্তু আফসানা তখনও নাড়ছে না। সে শুধু তাকিয়ে আছে, আর ছেলেগুলো সেই দৃষ্টিকে আরো ওনার দিকে একটার পর একটা কটূক্তি দিতে থাকে। চলবে।